লা লিগার পয়েন্ট টেবিলে সবার ওপরে এখন বার্সেলোনা। ঠিক এক মাস আগেও রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চাইতে 5 পয়েন্ট এগিয়ে ছিল, আর এখন বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চাইতে এখন 1 পয়েন্ট এগিয়ে আছে। এই এক মাসের মধ্যে বার্সেলোনা 5টা পয়েন্ট এগিয়ে গেল রিয়াল মাদ্রিদের চাইতে। আর পয়েন্ট যদি সমানও হয় সেই ক্ষেত্রেও বার্সেলোনা এগিয়ে থাকবে, কেননা তারা গোলের দিক থেকে এগিয়ে রয়েছে। গত এক মাসে ঠিক কী বা এমন হলো যে মাদ্রিদ একের পর এক পয়েন্ট লস্ট করছে? এই ছোট ছোট দলের সাথে ম্যাচ ড্র করতেছে। জিরোনার সাথে ম্যাচ ড্র করেছে মাদ্রিদ, আজকে জিরোনার সাথে 1-1 গোলে ড্র করেছে, অ্যান্ড যে একটা গোল করছে সেটা আবার পেনাল্টি থেকে আদায় করা। এছাড়াও মাদ্রিদ আরও 2টা গোল করেছিল, একটা ছিল অফসাইড আর একটা হ্যান্ড হওয়ার কারণে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এসব বাদ দিয়ে একদম শুরু থেকে শুরু করা যাক। আজকের ম্যাচে 2টা ডিফেন্ডার ব্যাক করেছে, একটা হলো ইদার মিলিতাও আর একটা হচ্ছে অ্যান্টনি রুডিগার। ইদার মিলিতাও তো ফিফা ইন্টারন্যাশনাল ব্রেকে ইঞ্জুরিতে পড়েছিল, খুব বেশি সময় আগে না। আর অ্যান্টনি রুডিগার অনেকটা লম্বা সময় যাবৎ ইঞ্জুরিতে রয়েছে, সেই রুডিগার আজকে ব্যাক করেছে অ্যান্ড ম্যাচের স্টার্টিং 11-এ তার জায়গা হয়েছিল আজকে। ওভারঅল তার পারফরমেন্স যদি বিবেচনা করি, সে আজকে ইঞ্জুরি থেকে ব্যাক করার পরে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে, কিন্তু দৃষ্টিনন্দন তেমন ভালো কোনো পারফরমেন্স করতে পারেনি যেটা আকর্ষণ করার মতো। তবে একদম খারাপ খেলেছে যে সেটাও না। খেলার একদম শুরুর দিকে ম্যাচের 4র্থ মিনিটে ভিনি স্কিল করার সময় অপোনেন্টের পায়ে বল লেগে বলটা মাঠের বাইরে বেরিয়ে যায়, অ্যান্ড যেটা দেওয়া হয়েছে কর্নার কিক দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে গোল কিক দেওয়া হয়েছে। আর আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদে একটা কমন প্রবলেম ছিল, সেটা হলো অসংখ্য শুট করেছে কিন্তু একটাও অন টার্গেট করতে পারছে না। রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুর দিক থেকে অনেকগুলো শুট করেছে, কিন্তু বেশিরভাগ শুটই ছিল অফ দ্য টার্গেট। খেলা শুরু করার পর থেকে রিয়াল মাদ্রিদ কোনো অন টার্গেট শটই করতে পারতেছিল না। ম্যাচের 32nd মিনিটে রিয়াল মাদ্রিদ ফার্স্ট অন টার্গেট শুট করে, আর এটাই ছিল ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের একমাত্র অন টার্গেট শুট, যেটা কিনা ডিফেন্স ব্লক করে দেয়। তার একটু পরে ম্যাচের 40 মিনিটে কিলিয়ান এমবাপ্পে একটি গোল করে ফেলে, কিন্তু সেলিব্রেশনটাও ঠিকঠাকই ছিল। মাঝখানে ভিআরের মাধ্যমে হ্যান্ড হওয়ার কারণে গোলটা বাতিল করা হয়, যেটা তার কিলিয়ান এমবাপ্পে হ্যান্ড হয়েছিল সেটা পরিষ্কার দেখা যাচ্ছিল। রেফারি ভিআর করে অ্যান্ড তারপরে গোলটা ক্যান্সেল করে দেয়। 40 মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পে তো গোল করতে পারলো না, কিন্তু ম্যাচের 44 মিনিটে জিরোনার হয়ে ওনাহি একটি গোল করে ফেলে এবং জিরোনাকে 1-0 গোলে লিড এনে দেয় ম্যাচে। এভাবেই শেষ হয়ে যায় ফার্স্ট হাফ। অ্যান্ড সেকেন্ড হাফের শুরু থেকে রিয়াল মাদ্রিদ অনেকগুলো সুযোগ তৈরি করলেও কোনোটিই কাজে লাগাতে পারছিল না। সুযোগগুলো তৈরি করতেছিল ট্রেন্ট, তারপর জুড বেলিংহাম, এরা অনেকগুলো সুযোগ তৈরি করেছে, কিন্তু কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস এরা কোনো কাজেই লাগাতে পারতেছিল না সেই সুযোগগুলো। সেকেন্ড হাফের আরেকটা মুভমেন্টে কিলিয়ান এমবাপ্পের পায়ে বল থাকা অবস্থায় পরিষ্কার বোঝা যাচ্ছিল বলটি অন দ্য লাইন, সেখানে রেফারি সেটাকে গোল কিক দিয়ে দেয়, অর্থাৎ আউট বিবেচনা করে। রেফারির কাছে অ্যাপ্লাই করেছে কিলিয়ান এমবাপ্পে, কিন্তু রেফারি তার ডিসিশনে অটল। এইটা কেমন কথা ভাই? ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট একটা লিগ, লা লিগার মতো একটা জায়গায় এই ধরনের বড় বড় মিস্টেক, এখানে রেফারির উপর প্রশ্ন উঠতেই পারে। আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদকে অনেকগুলো ফাউল থেকে বঞ্চিত করা হয়েছে, আর অসংখ্য ভুল ডিসিশন নিয়েছে, যেগুলো প্রত্যেকটি মাদ্রিদের এগেনস্টে গেছে। তারপরে ম্যাচের 60 মিনিটে রিয়াল মাদ্রিদ আরেকটি গোল করে ফেলে, যেখানে ভিনিসিয়াস ছিল অফসাইডে, যার কারণে গোলটি ক্যান্সেল করা হয়। 64 মিনিটে ভিনিসিয়াস তার ট্যালেন্টের মাধ্যমে একটি পেনাল্টি আদায় করে এবং সেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচকে লিড এনে দেয় কিলিয়ান এমবাপ্পে। তারপরে ম্যাচের 70 মিনিটের পরে মেবি 72 মিনিটে সাবস্টিটিউট শুরু হয়ে যায়, যেখানে চুয়ামিনিকে সাবস্টিটিউট করে রদ্রিগোকে নামানো হয়, অ্যান্ড রদ্রিগো নামার পর থেকে অনেক ভালো পারফরমেন্সই করছিল, যেগুলো আকর্ষণীয় হওয়ার মতোই। আর ম্যাচের একদম লাস্টের দিকে মাদ্রিদ খুব ভালোই বল চাপাইতে পারতেছিল। সেই সময়টা ধরেন 85 মিনিটের পর থেকে পুরো ম্যাচটাই তারা মানে ডমিনেট করে গেছে, ফুল একবারে ডমিনেট করে গেছে। সেই সময় ভিনিসিয়াস জুনিয়র বেশ ভালো কয়েকটি বল শুট করেছে, যেগুলো বারের খুব কাছ দিয়ে যাচ্ছিল, আর একটু হলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। সেখানে যদি ভিনিসিয়াস গোল করতে পারতো তাহলে হয়তো বা ম্যান অফ দ্য ম্যাচ তাকেই দেওয়া হতো, কেননা সেই শটগুলো অনেক আকর্ষণীয় শট হচ্ছিল আর দেখতেও খুব ভালোই লাগছিল শটগুলো। আজকের ম্যাচটা দেখার পর থেকে অনেকেই হয়তো বা ডন কার্লো আনচেলত্তির কথা মনে করছে। হ্যাঁ, এটা মনে করারই মতো একটা কথা, কেননা সাবি আলোনসো তো কার্লো আনচেলত্তির মতো সবকিছু মিলিয়ে উঠতে পারছে না, সবকিছু গুছিয়ে উঠতে পারতেছে না। আর কার্লো আনচেলত্তি যেভাবে প্লেয়ারদেরকে সাবস্টিটিউট করতো, যেভাবে প্লেয়ারদেরকে তুলে নিত, আর কখন কাকে কিভাবে ফ্রিডম দিতে হবে, সেই জিনিসগুলো খুব ভালোই পারতো। অনেকে বলতে পারে যে কার্লো আনচেলত্তি শুধু দাঁড়িয়ে থাকে, 2-3টা সাবস্টিটিউট করে আর গেম ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হয়ে যায়, কিন্তু আসলেও কি তাই? এই যে ব্রাজিলে যাওয়ার পরে ব্রাজিলের একটা মানে রূপটাই চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসগুলো কি অন্য কোনো ম্যানেজারের অধীনে হয়েছে? রিয়াল মাদ্রিদেও হয়নি। রিয়াল মাদ্রিদে তিনি কাকা থেকে শুরু করেছে, রিকার্ডো কাকাকে খেলিয়েছে, ক্যাসিমিরোকে খেলিয়েছে, ব্রাজিলিয়ান অনেক প্লেয়ারকে খেলিয়েছে, অনেক পুরনো প্লেয়ারদেরকেও মানে ডন কার্লো আনচেলত্তি খেলিয়েছে রিয়াল মাদ্রিদে বা অন্যান্য ক্লাবে, যেই ক্লাবে সে পারফরমেন্স করেছে সব জায়গাতেই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে মাঠে ফ্রিডম দিয়েছে।
যেমন ভিনিসিয়াস, রদ্রিগো, এই প্লেয়ারদেরকে মানে ডন কার্লো আনচেলত্তি অনেক ফ্রিডম দিচ্ছিল যে তুমি তোমার মতো বলগুলোকে একটু কাট করবা, 2-3টা প্লেয়ারকে বিট করবা, তারপরে একটা মানে ফ্রি স্পেস খুঁজে একটা প্লেয়ারকে পাস দিয়ে দিবা অথবা শ্যুট করবা অন টার্গেট অফ টার্গেট। এই ফ্রিডমগুলো কি সাবি আলোনসো প্লেয়ারদেরকে দিচ্ছে? মোটেও না। সাবি আলোনসো প্লেয়ারদেরকে যেভাবে খেলাচ্ছে মানে একটা গেম রোল প্লে করে রাখছে, এইভাবে খেলবা, মানে আগে থেকে সব কিছু সেট করা। কিন্তু ডন কার্লো আনচেলত্তি প্লেয়ারদেরকে তো এরকমভাবে সেট করতো ঠিক আছে, কিন্তু প্লেয়ারদেরকে একটা ফ্রিডম দিত, 2-3টা প্লেয়ারকে এরকম ফ্রিডম দিত যে তোমরা নিজেদের মতো মানে ট্যালেন্ট শো করে, মানে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট যেটাকে বলে। ম্যাচ কিন্তু প্রায় সময়ই ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মাধ্যমে বের করতে হয়, সব সময় কিন্তু এই কাউন্টার অ্যাটাক বেস বা পজিশনাল বেস এই জিনিসগুলো কিন্তু সবসময় হয় না। আচ্ছা, ভিনিসিয়াসের কথা যেহেতু উঠলো, একটা কথা বলেই নেই। ভিনিসিয়াসের আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়গুলো ছিল, একটা সময় ভিনিকে দেখা যেত যে কেউ তাকে ফাউল করলে অনেক ব্যাড রিয়াকশন দিত, অ্যাংরি রিয়াকশন দিত, যেগুলো আলটিমেটলি তার জন্যই খারাপ ছিল, যার কারণে হয়তো বা ব্যালন ডিয়ারে তাকে অনেকে ভোট দেয় নাই 23-24 সিজনে, তাকে অনেকে হয়তো বা ব্যালন ডিয়ারে ভোট দেয় নাই, অনেক জার্নালিস্টরা। কিন্তু আচ্ছা ওই বিষয়গুলো বাদ দিই, এখন কি তাকে এরকম কখনো দেখেন? তাকে এরকম অ্যাংরি হইতে, তাকে যে ফাউল করতেছে, ব্যাড ট্যাগলস করতেছে, তাকে ফাউল করতেছে, সেই ফাউলগুলো রেফারি দিচ্ছে না, ভিনি কি আগের মতো এরকম অ্যাংরি রিয়াক্ট করতেছে? ভিনি একটা রিয়াক্টও করতেছে না। তারপরে ভিনির নামে যে একটা কথা বের হয়েছে বেশ মানে অল্প কিছুদিন আগে, যে সাবি আলোনসো কোচ থাকলে ভিনিসিয়াস আর চুক্তি নবায়ন করবেন না। আর এইটা মানে আজকের ম্যাচ দেখে কি এটা একটু ফিল করতে পেরেছেন যে ভিনি এত রাগান্বিত বা তার ভিতরে এরকম কিছু চলতেছে? এই জিনিসগুলো কি তার ম্যাচ পারফরমেন্সে একটু বুঝতে পেরেছেন? সে একজন ভদ্র প্লেয়ারের মতো মাঠে নেমেছে, খেলেছে, পারফরমেন্স করেছে, পেনাল্টি উইন করেছে, ম্যাচ ড্র নিয়ে আবার ফিরেছে। তার মধ্যে কি এরকম অ্যাংরি রিয়াক্টগুলো আর দেখতে পারতেছেন আপনি? এই ম্যাচগুলো দেখার পর থেকে ভিনিকে আমার পার্সোনালি পরিপক্ক একজন প্লেয়ার মনে হচ্ছে, কেননা তার আচরণবিধি লঙ্ঘন আর দেখা যাচ্ছে না আগের মতো। আর ফুটবলে এরকম ছোটোখাটো জিনিস হতেই থাকে, এখানেই ফুটবলের সৌন্দর্য। সো গাইজ, আপনি চাইলে কমেন্ট করতে পারেন রিয়াল মাদ্রিদ কি এই সিজনে লা লিগা উইন হতে পারবে কি পারবে না, নাকি বার্সেলোনা উইন হয়ে যাবে। আপনি চাইলে এটাও কমেন্ট করতে পারেন যে সাবি আলোনসোর আন্ডারে রিয়াল মাদ্রিদ কি ভালো করতে পারবে, চ্যাম্পিয়ন্স লিগ হোক অথবা লা লিগা অথবা ঘরোয়া অন্য কোনো শিরোপা। সো গাইজ, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।